গণনার আগে স্ট্রং রুমে সংঘাত। শনিবারও একাধিক স্ট্রং রুমে নজরদারিতে গাফিলতির অভিযোগ। ইভিএম এর সুরক্ষায় সরব তৃণমূল বিজেপি দুই দলই। 8টা 5 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটা যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল মানে ব্ল্যাক আউট, এবং সেটা প্রায় 8টা 22-23 পর্যন্ত ব্ল্যাক আউট। উত্তর 24 পরগনার বারাসাত গভর্নমেন্ট কলেজ। এখানে রয়েছে বারাসাত, অশোকনগর, হাবড়া ও দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের ইভিএম। কলেজ জুড়ে নিরাপত্তা, তার মধ্যেই ইভিএম নজরদারিতে গাফিলতির অভিযোগ। আটটা 5 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটা যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল মানে ব্ল্যাক আউট, এবং সেটা প্রায় 8টা 22-23 পর্যন্ত ব্ল্যাক আউট। ঘটনাটা কি জানি না, এখন এসডিও বললেন তদন্ত হবে। তৃণমূলের তরফে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়। আপনারা ওয়েবকাস্টিং করেছেন প্রতিটি বুথে, কতটা টেকনোলজিক্যালি সাউন্ড, তাহলে পরে ওইটাই সিসিটিভির ক্ষেত্রে হচ্ছে না কেন? সিসিটিভিও তো এক ধরনের টেকনোলজি, তাহলে হঠাৎ করে এই সিসিটিভি গুলো যে দৃশ্যগুলো আসে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এই যে বারাসাতে হয়েছে, এটা কেন? যে কয়েক ঘন্টা কি যে কয়েক মিনিট আমরা দেখতে পারিনি, সেইটার সিসিটিভি ফুটেজ তাদের আমাদেরকে দিতে হবে। আমরা খবর পাওয়ার সাথে সাথে 8টা 7 খবরটা আমাদের কাছে এসছে। 8টা 20-তে এসডিও স্যার নিয়ে চলে এসছেন। তারপরে যেটা দেখা গেল যে বাইরের টিভিটাকে পাওয়ার অন করার সাথে সাথেই পাওয়ার বাটনটা বন্ধ ছিল, পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সবকিছু চালু হয়ে গেছে। আমরা এখন ওনাদের যে যা দাবি আছে, আমরা 750 থেকে 750 থেকে আমরা 830 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে, পুরো ডেটাটাই আমরা ওদেরকে দিয়ে দেবো। বারাসাত গভর্নমেন্ট কলেজে বিজেপিরও চড়া সুর। তাদের অভিযোগ, এজেন্টদের স্ট্রং রুমে ঢুকতে বাধা দেয় পুলিশ, বন্ধ করে রাখা হয় গেট। আমাদের যারা ভেতরে থাকার কথা, কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। আমরা গিয়ে বারবার করে বলছি, তখন পুলিশ খুলছিল না। শনিবার এই ভিডিও পোস্ট করেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি দড়ি বেয়ে স্ট্রং রুমের ছাদে উঠছেন, আরেকজন দাঁড়িয়ে ছাদের উপরে। এত বড় বিল্ডিং এর উপর থেকে 4-5 জন দেখছি টপকাচ্ছে। বিল্ডিং এ বিকট শব্দ আসছে, জোরে জোরে শব্দ আসছে। এখানে আমার মূলত সন্দেহজনক মনে হচ্ছে যে উত্তর বিধানসভার যে ইভিএম গুলো রাখা আছে, তার পাশে কোনো কন্ট্রাকশন ভেঙে যে ইভিএম ঢোকাচ্ছে না কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ প্রশাসনকে আর বিশ্বাস করা যাচ্ছে না। এই ভিডিও বর্ধমানের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি। এখানে রয়েছে বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, ভাতার, আউশগ্রাম এবং গলসি বিধানসভা কেন্দ্রের ইভিএম। এখানে স্ট্রং রুমের সুরক্ষা নিয়ে সরব তৃণমূল। ভেতরে কি হচ্ছে আপনারা গতকাল থেকে দেখছেন যে ভিডিও ফুটেজে নানান অভিযোগ বিভিন্ন দল থেকে আসছে, আমাদের দল থেকে আসছে। আমরা তো বিভিন্ন জিনিস অ্যাড্রেস করছি, আমরা সেগুলোকে রেজ করছি, কিন্তু সলিউশনটা কোথায়? এই প্রবলেমগুলোকে কারা সলিউশনটা বের করে দেবে? যদি আমরা সাম আপ করি, সব দিক থেকে একটা কোথাও না কোথাও গাফিলতির একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে বা আভাস পাওয়া যাচ্ছে। এটা একটা গুজব। ওই মানুষটা আমাদের এসি টেকনিশিয়ান, যে ইউআইটির কাউন্টিং হলসে যে এসিস লাগানোর কাজ চলছে, সেই এসি লাগানোর কাজ করার জন্য আউটডোর ইউনিটটাকে লাগানোর জন্য ছাদে উঠেছিল। উত্তর 24 পরগনার পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজে রয়েছে 6টি বিধানসভা কেন্দ্রের ইভিএম। বিজেপির অভিযোগ, স্ট্রং রুমে তাদের এজেন্টকে ঢুকতে বাধা দেয় পুলিশ। এ নিয়ে উত্তেজনা তৈরি হয়। সমস্যাটা হচ্ছে দলদাস পুলিশ, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ করছে। 4 দিন কোনো দুজন ছেলে 4 দিন বসে থাকতে পারে না। কালকে সিপি এসেছিলেন, তাকে আমরা বিষয়টা জানালাম যে 4 দিন আমাদের স্লটে 8 ঘন্টা বা 7 ঘন্টা করে দুজন করে ছেলে থাকবে। এটার আপনি একটা অ্যাডিকুয়েট সিস্টেম বানিয়ে দিন। কারণ কালকে আমি যখন রাত্রিবেলা এখানে ঢুকলাম, সন্ধ্যাবেলা আমি ঢুকে দেখলাম তৃণমূলের প্রায় 25-30টা ছেলে পিছনে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে ওই সিসিটিভির সামনে বসে রয়েছে। তিনি তাদেরকে আটকান। 29 এপ্রিল বুধবার মিটেছে শেষ দফার ভোট, তারপরেই সংঘাত শুরু, স্ট্রং রুম সংঘাত। ইভিএম এ কারচুপির আশঙ্কায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কর্মীদের
এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। বৃহস্পতিবার রাতে তিনি যান সাখাওয়াত মেমোরিয়ালে, প্রায় 4 ঘন্টা সেখানে থাকেন। আমাকে তো দেখতে হবে মানুষ যে ভোটটা দিয়েছে সেই ভোটটাকে তো রক্ষা করা যাবে। আমাদের কাছে ৬০০টা কমপ্লেন এসছে বলেই তো ছুটে এসছে। ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন? হ্যাঁ, সেই জন্যই তো, কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড ভোটস আছে। সোমবার ফল ঘোষণা, শনিবারেও স্ট্রং রুম সংঘাত, গণনার আগে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। স্ট্রং রুম যেন দুর্ভেদ্য দুর্গ। কেন এই কথা বলছি তার কারণ বৃহস্পতিবারের ঘটনার পর সতর্ক কমিশন, বলা যায় বাড়তি সতর্কতা। সাখাওয়াত মেমোরিয়ালের ছবি যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন সাখাওয়াত মেমোরিয়ালের ছবি, একেবারে আঁটো নিরাপত্তা বলয়। শুধু প্রার্থী আর এজেন্টদেরই ভিতরে নাকি প্রবেশ করার অনুমতি রয়েছে। একটু ছবিটা জানতে চাইবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, বৃহস্পতিবারের ঘটনার পর বাড়তি সতর্কতা যে কমিশন নিচ্ছে তা ছবি স্পষ্ট বলে দিচ্ছে। এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো, কারণ দেখেই বোঝা যাচ্ছে স্ট্রং রুম যেন একেবারে দুর্ভেদ্য দুর্গ। বাইরের ছবিটাই যদি এটা হয়। একদমই, বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছিল তারপর থেকে যথেষ্ট নিরাপত্তা বাড়ানো হয়েছে। একদিকে যেমন এই এলাকা জুড়ে কলকাতা পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি রয়েছে 163 বিএনএস, অর্থাৎ এইখানে কেউ 5 জনের বেশি জড়ো হতে পারবেন না। এবং সেই যে নিরাপত্তা, অর্থাৎ তার সামনের রাস্তা লর্ডসিনা রোড পুরো ব্যারিকেডের পর ব্যারিকেড। এবং আমরা একেবারে সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, যেখানে গণনা কেন্দ্রও বটে, সেখানেই স্ট্রং রুম রয়েছে। আর সেই স্ট্রং রুমে যে ব্যালট বন্দি রয়েছে, অর্থাৎ 159 যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যার গণনা হবে এই সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে, সেখানে 267টি যে পোলিং স্টেশন, অর্থাৎ 267টি পোলিং স্টেশনে 267টি বুথ রয়েছে এবং সেই ব্যালটগুলো বন্দি হয়ে পড়ে আছে। আর এই ভাগ্য কার দিকে যায় তা রক্ষা করতে যেমন নিরাপত্তা রয়েছে, তেমনি আগামীকাল যে কাউন্টিং হল থাকবে সেখানে রাউন্ডের পর রাউন্ড গণনা হবে। প্রথমে পোস্টাল ব্যালট, একেবারেই অবশ্যই প্রতি মুহূর্তে নজর থাকবে বিশ্বজিৎ। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে বৃহস্পতিবারের এই বিক্ষোভ, সাখাওয়াত মেমোরিয়ালের ছবি তো দেখছিলাম, সেই উত্তেজনার জেরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবিটা কি এখানেও ঠিক একই রকম ছবি। একেবারে নিরাপত্তার কড়াকড়ি বলা যায়। আগামীকাল গণনা আর তার আগে নিরাপত্তার ছবি ধরা পড়ছে। ক্ষুদিরামে যে ছবি আপনাদের দেখাচ্ছি, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবি দেখাচ্ছি, একেবারে নিরাপত্তার কড়াকড়ি তা বলার অপেক্ষাই রাখে না। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক্সাক্ট ছবিটা কি একটু জানার চেষ্টা করি। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এই ছবি যা দেখছি তাতে একেবারে কড়াকড়ি নিরাপত্তা। বৃহস্পতিবারের পর থেকে কমিশন বাড়তি সতর্ক, তা বলার অপেক্ষা রাখে না। একেবারে দেখো, রাত পোহালেই রাজ্যের 293টি বিধানসভা ক্ষেত্রের গণনা শুরু হবে। সেক্ষেত্রে আমি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের তুমি কথা বলছিলে, আমি ক্যামেরা পার্সনকে প্রথমে একবার দেখাতে বলবো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনের অংশ, যেখানে এই মুহূর্তে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী বা আধা সামরিক বাহিনীর জওয়ানরা সেখানে রয়েছেন। এবং একই সঙ্গে আমি এই মুহূর্তে আরও একটা ছবি দেখাতে বলবো। এটি হচ্ছে নেতাজি ইনডোর স্টেডিয়াম, অর্থাৎ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম, যেখানে উত্তর কলকাতা এবং মধ্য কলকাতা মিলিয়ে যে 7টি বিধানসভা ক্ষেত্র রয়েছে, সমস্ত ক্ষেত্রের পোলিং স্টেশন থেকে ইতিমধ্যেই স্ট্রং রুমে সমস্ত ইভিএম এনে রাখা রয়েছে তালাবন্ধ অবস্থায় বা সিল করা অবস্থায়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ সরাসরি নেতাজি ইনডোর স্টেডিয়ামের সামনের ছবি, যেখানে আগামীকাল সকাল 8টা থেকে উত্তর ও মধ্য কলকাতার 7টি বিধানসভা ক্ষেত্রের গণনা শুরু হয়ে যাবে এবং ভেতরে চূড়ান্ত প্রস্তুতি চলছে। তুমি দেখতে পাচ্ছ বাইরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে এবং মূলত এখানে এন্টালি, চৌরঙ্গি, বেলেঘাটা, মানিকতলা, শামপুকুর, জোড়াসাঁকো এবং কাশীপুর বেলগাছিয়া, এই 7টি বিধানসভা ক্ষেত্রের গণনা হবে। এবং আমি ক্যামেরা পার্সনকে বলবো আস্তে আস্তে ভেতরে যে ছবিটা যদি দেখানো যায়, কারণ একদম ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে। কলকাতা পুলিশের তরফে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং একই সঙ্গে 163 বলবৎ করা হয়েছে, যাতে অযথা জমায়েত যাতে কেউ না হয় বা বেআইনি জমায়েতে না হয়, এই কারণে। এবং দেখতে পাচ্ছি সরাসরি ভেতরের প্রস্তুতির ছবি এই মুহূর্তে। সামনে কলকাতা পুলিশ রয়েছে একদম গেটে এবং
সামনে কলকাতা পুলিশ একদম গেটে রয়েছে এবং ভেতরে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা কিন্তু এই মুহূর্তে ভেতরে রয়েছে এবং একদম ভেতরে যদি দেখা যায় ছবিটা, তাতে প্রত্যেকটা কেন্দ্র ধরে ধরে, আমি ক্যামেরা পার্সনকে বলবো যে দেখো প্রত্যেকটা কেন্দ্র ধরে ধরে এখানে অ্যাটেন্ডেন্স এবং রেজিস্ট্রেশন কাউন্টার করা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলির বা প্রার্থীদের, প্রতিটি রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছেন তাদের যারা কাউন্টিং এজেন্ট যারা রয়েছেন, তারা যখন কালকে আসবেন আগামীকাল গণনার অংশ নিতে, সেক্ষেত্রে তাদেরকে এখানে রেজিস্ট্রেশন করাতে হবে। প্রত্যেকটা ধরে দেখো, এটা হচ্ছে 163 নম্বর এন্টারি এসি, তার আগে রয়েছে চৌরঙ্গি, তারপরে বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর বেলগাছিয়া। প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে বা 7টি বিধানসভা ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাটেন্ডেন্স এবং রেজিস্ট্রেশন কাউন্টার এখানে রয়েছে। তারপরে ভেতরে যে চলে যাওয়া যায় একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একদম ভেতরের অংশে, সেখানে কিন্তু প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্র ধরে ধরে আলাদা আলাদা করে জায়গা ভাগ করা হয়েছে। সেখানে কিন্তু কাউন্টিং টেবিল বা গণনার টেবিল। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে আগামীকাল ভোট গণনা, আর তার আগে নোয়াপাড়ায় গুলি চললো। হ্যাঁ, একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখাই একটু আপনাদের, দেখুন কিভাবে বাড়ি লক্ষ্য করে গুলি চালালো একজন। আর এই যে বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে, এটা বিজেপি নেতার বাড়ি বলে জানা যাচ্ছে। বিজেপি নেতা কুন্দন সিং, তার বাড়ির সামনেই গুলি চলার ঘটনা। একেবারে স্কুটারে চড়ে এসে শুট আউট দুই দুষ্কৃতীর। আরো বিস্তারিত অরুণের কাছ থেকে জানতে পারবো। অরুণ, এই দুই দুষ্কৃতী কারা, চিহ্নিত করা গেছে? দেখো, রাত তখন 12টা 5, কুন্দন সিং তখন সমস্ত কাজকর্ম সেরে বাড়ির দিকে যাচ্ছিলেন। সে সময় কিন্তু মোটরসাইকেল করে দুই যুবক আসে এবং তার আগে পিছিয়ে কিন্তু কয়েকটি মোটরসাইকেল সেখানে আসে। এরপরই তাকে বাড়ি লক্ষ্য করে কিন্তু গুলি চালানো হয় এবং গুলি চালাবার পর টাকায় পরিষ্কার বোঝা যাচ্ছে পিস্তলটি তার পেছনে আবার গুঁজে নেওয়া হলো। তারপর সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় কিন্তু তিনি বলছেন, আমি বিজেপি করি এবং আতঙ্কিত হারবে তৃণমূল, সেই কারণেই এই গুলি চালিয়েছে বলে দাবি করেছেন তৃণমূল। বলছে যারা বিজেপি করে তারা প্রাণের ভয় পায় না, কিন্তু আমার বাড়িতে এইভাবে লক্ষ্য করে গুলি চালানো, এই কিন্তু তোমার নোয়াপাড়া থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসছে। কে বা কারা এই সিসি ফুটেজ দেখে তাদের কিন্তু পরিষ্কার তাদের চেনা যাচ্ছে। এখন পুলিশ তাদের কিভাবে ধরে, কখন ধরে, সেটা কিন্তু দেখার অপেক্ষায়। সেক্ষেত্রে অরুণ, আরেকবার একটু তোমার কাছ থেকে জানতে চাইবো যে এখনো পর্যন্ত পুলিশের তদন্তে কি উঠে আসছে? দেখো, যে সিসি ফুটেজ কিন্তু পুলিশ দেখেছে, যে সিসি ফুটেজে দেখা যাচ্ছে যে ছেলেটি গুলি করার পর পিস্তলটি কোমরে গুঁজে আবার সে বেরিয়ে যাচ্ছে। এই ফুটেজ ধরেই কিন্তু পুলিশ এগোবার চেষ্টা করছে এবং এর সঙ্গে কারা জড়িত, কে এসেছিল রাত্রিবেলায়, আরো সিসি ক্যামেরা পরিষ্কার ছবি আছে কিনা সেটা কিন্তু পুলিশ এলাকায় খতিয়ে দেখছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি অরুণ, যে দুই দুষ্কৃতী এলো এবং এই কুন্দন সিং বিজেপি নেতা, তার বাড়ি টার্গেট করেই গুলি, এমনটা অভিযোগও উঠে আসছে। একদমই তাই। দেখো, কুন্দন সিং পরিষ্কার বলছেন তখন ঘড়িতে রাত্রি 12টা 5, ঠিক সে সময় কিন্তু দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেছে, বাড়ির দিকে যাচ্ছিলেন। তখনই তাকে লক্ষ্য করে কিন্তু কনস্টেবল গেট থাকায়, গেটটি সবেমাত্র বন্ধ হয়েছিল, তাই ফাঁক দিয়ে গুলিটা চালিয়েছে। কোনো কারণে তিনি তিনি বেঁচে যান। তিনি কুন্দন সিং স্বামী ছিলেন, তার তিনি গুলির গায়ে লাগতে পারতো, কিন্তু তিনি বেঁচে যান। এরপরেই কিন্তু তিনি বিজেপি কর্মী সমর্থকরা তার বাড়ির সামনে আসে এবং নোয়াপাড়া থানায় কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। কেন এইভাবে গুলি চালালো? কাউন্টিং এর আর একটা দিন মাত্র বাকি আছে, তার আগে এই ধরনের গুলি করে কি আতঙ্ক? কুন্দন সিং এর বক্তব্য সঙ্গে থাকো। ইতিমধ্যে তৃণমূল নেতা সোমনাথ শ্যামের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। তার আগে অর্জুন সিং কি বলেছেন একটু শোনাবো। এরা যেতে দিতে চায়। রাত 12টার সময়। কোন প্রার্থী দাদা? ত্রিঙ্কু ভট্টাচার্য। এক রাউন্ড গুলি চলেছে। নোটোরিয়াস ক্রিমিনাল, এদেরকে ইলেকশন ডে অফ ইলেকশন কেন করা হয়েছিল? যাদব বলে একটা ক্রিমিনাল আছে, তার একটা সাঙ্গপাঙ্গ এদেরকে পেট্রোনাইজ করছে। ওই এদিকে সোমনাথ, ওদিকে ত্রিঙ্কু। সোমনাথ স্বামীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছিলাম। অর্জুন সিং এর বক্তব্যটাও আপনাকে শোনানোর চেষ্টা করলাম, কি বলবেন? দেখুন, ব্যারাকপুর লোকসভার অন্তর্গত 14 লাখ মানুষ, সবার সাথেই আমার ভালো সম্পর্ক, একমাত্র অর্জুন বাদে। তো সবাই আমার লোক, সবাই তৃণমূল কংগ্রেসের সমর্থক, যে যাই পার্টি করুক, আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখি। এখন কি গেছে, কারা গেছে জানি না, কিন্তু অর্জুনের কাছে প্রশ্ন হচ্ছে যে পবন সিং ভাটপাড়ার যিনি প্রাক্তন এমএলএ, বিদায়ী এমএলএ, তার দেহরক্ষীর উপরে গুলি চলেছিল। আমি বারংবার প্রশ্ন করছি যে সিসিটিভি ফুটেজে অর্জুনের বাড়ি মোড়া আছে,
নিজস্ব সিসিটিভি থেকে অর্জুনের এবং পুলিশ প্রশাসনেরও, তাহলে সেটা কেন এখনো বেরোলো না? আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই গুলি অর্জুনের নিজস্ব লোকেদের হাত থেকে কক করতে যে লেগেছে এটা প্রমাণিত হবে আগামী দিনে, যদি তদন্তটা সঠিকভাবে হয়। এবং দেখা গেল সঞ্জয় সিং অর্জুনের ভাইপো তাপস দাসের উপরে 3 রাউন্ড গুলি চালালো, তার ভিডিও ভাইরাল হলো, কিন্তু এখন পর্যন্ত পুলিশ তার উপরে কোনো অ্যাকশন নিল না এবং সে অর্জুনের সাথে এবং রাজেশ কুমারের সাথে ঘুরে বেড়াচ্ছে দেবালোকে, তার উপরে কোনো অ্যাকশন হলো না। এখন কে দূর থেকে গুলি ছুড়েছে, না পুরনো ফুটেজ না নতুন ফুটেজ, সেটা তো কেউ জানে না, তদন্ত করে দেখতে হবে। কিন্তু অর্জুনের যেটা আছে সেটাকে আমি পুলিশ প্রশাসনকে বলবো এক্ষুনি দেখাতে সেটাকে। ধন্যবাদ জানাবো আপনাকে। গণনার আগে নোয়াপাড়ায় গুলি চলার ঘটনা, বিজেপি নেতা কুন্দন সিং এর বাড়ির সামনেই গুলি চললো। সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি আপনাদের, যেখানে দেখা যাচ্ছে স্কুটারে চড়ে এসে 2 দুষ্কৃতী শুট আউট করে, গুলি চালায়। কুন্দন সিংকে টার্গেট করে গুলির অভিযোগ। কেন গুলি, নেপথ্যে কারা রয়েছে তদন্ত করছে পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজে পুলিশের নজর।